সালামু আলাইকুম। চলছে রমজান মাস। রমজান মাসে রোজাদারদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকে ডক্টরওয়ালায় আমার ডাক্তার প্রোগ্রামটি। বরাবরের মতো আমি ডাক্তার সাবরিনা আছি আপনাদের সাথে, থাকবো পুরোটা সময় জুড়েই। প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলার জন্য, আর সেই বিশেষ সমস্যা নিয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য, আপনাদের জিজ্ঞাসা পরিপ্রেক্ষিতে পরামর্শ প্রদানের জন্য একজন বিশেষজ্ঞ ডক্টরকে আমাদের সেটে আমন্ত্রণ জানানোর। আর তার ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো রমজান মাসে মুখ এবং দন্ত বিষয়ক যে কোনো সমস্যায় কিরকম যত্ন নিতে হবে। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি যাচ্ছে সেখানে কল করতে পারেন। আপনাদের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে পরামর্শ প্রদানের জন্য আজকে আমাদের সেটে আমরা পেয়েছি ডক্টর AKM আজিজুল হক স্যারকে, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন প্রস্তুতিক বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালে। স্যারের কাছে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি প্রশ্ন করতে পারেন, কিংবা আমাদের যে ভিডিওটি লাইভে চলে গিয়েছে সেখানে কমেন্ট করার মাধ্যমে আপনাদের সমস্যাটি জানাতে পারেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। স্যার, আজকে তো আমরা কথা বলবো রমজান মাসে মুখ এবং দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে। তো প্রথমেই যদি আমাদের ডক্টরওয়ালা.com এর ফ্রেন্ডদেরকে জানিয়ে নিতেন যে সাধারণত মুখ বা দাঁতের কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন। সাধারণত সবসময় যেরকম আসে, রমজান মাসে একটু ব্যতিক্রম হয়, যেহেতু বছরে একটা সময়, এক মাস রমজান, স্বাভাবিকভাবে একটু ব্যতিক্রম হওয়াটাই স্বাভাবিক। সুতরাং এমনি যে সাধারণত যে সমস্ত রোগগুলো নিয়ে আসে তার মধ্যে আছে, প্রথমেই যেটা নিয়ে আসে, যেটাগুলো আমরা বলি কেরিস, যেটা অর্থাৎ দন্ত ক্ষয় রোগ, এইটা একটা আছে। তারপর আছে জিঞ্জিভাইটিস, মুখে প্রদাহ, যেটা জিঞ্জিভাইটিস প্রদাহ, আর আসে অনেক সময় মুখে দুর্গন্ধ। এই বিশেষ করে রমজান মাসে মুখে দুর্গন্ধ, এইটা নিয়ে অনেক সময় আমরা বেশি পাই। তাছাড়া আরো পাই যে রোগীগুলো আসে অনেক সময় মুখে ক্ষত নিয়ে আসে। এই ক্ষতগুলো নিয়ে রমজান মাসে একটু বেশি আসে, আমরা এটা লক্ষ্য করছি। স্যার, আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলবো, যেহেতু স্যার আপনি মুখের দুর্গন্ধ নিয়ে কথা বলেন এবং রমজান মাসে এটা ওয়ান অফ দ্য মেইন কমপ্লেইন, তো এই যে দুর্গন্ধটা হয় সেটার কারণটা কি এবং এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে স্যার? এটা আসলে দুর্গন্ধটা আমরা যেটাকে বলি, মেডিকেল টার্মে যেটা বলি হেলিটোসিস, এটা হয় যে যেহেতু রমজান মাসে দীর্ঘক্ষণ সময়, সেই সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত, এই সময় মানুষের যারা রোজাদার, তারা কোনো খাবার গ্রহণ করে না, তার জন্য একটা স্বাভাবিকভাবে যে ক্লিনজিং ইফেক্ট হয় এবং 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 পরিষ্কার হয়ে যায়, নর্মালি যে পরিষ্কার হয় সেই পরিষ্কারটা হইতে পারে না, যার জন্য দীর্ঘক্ষণ সময় এইভাবে থাকার জন্য মুখে অনেকটা খাবার, বিশেষ করে খাবার কণা, এগুলো থেকে যায়, দাঁতের ফাঁকে ফাঁকে থেকে যায়, সেগুলো পচন ক্রিয়া শুরু হয়। আমরা জানি যে পচন ক্রিয়াটা 6 ঘন্টা একটা খাবার থাকলেই সেটাকে পচন ক্রিয়া শুরু হয়ে যায়। এখানে দেখা যায় 6 ঘন্টারও বেশি সময় থাকা হয়, তার জন্য এই দুর্গন্ধটা আর দেখা যায়। এবং অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে যে আমরা দুপুর সময়, আমি যখন কুলি করতে গেছি তখন আমার দুর্গন্ধ লেগেছে, এই ধরনের কমপ্লেন আমাদের কাছে এসে বলে। সুতরাং এই রমজান মাসে এই দুর্গন্ধটা বেশি হয় বেশিক্ষণ মানুষ না খাওয়ার জন্য, বিশেষ করে রোজাদাররা। স্যার, এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? পরিত্রাণ পাওয়ার উপায় সাধারণত আমরা যারা রোজাদার ব্যক্তি, তারা তো নামাজ পড়ি, যেহেতু জোহর নামাজ আগে সাধারণত একটু মেসওয়াক করে নিলে, মেসওয়াক কিন্তু আমাদের শরীয়তেও আছে, মুসলিম সমাজের শরীয়ত বিধানেও আছে মেসওয়াক করা। এই জোহর নামাজের আগে মিসওয়াক করা, আসর নামাজের আগে মিসওয়াক করা, ইভেন ইফতারের আগে, যেহেতু ইফতারির পরেই মাগরিব নামাজটা পড়তে হবে, সুতরাং এই মাগরিব নামাজ আগে মিসওয়াকটা, যারা এই মিসওয়াকগুলো করে তাদের জন্য এই দুর্গন্ধটা সাধারণত হয় না। যারা রোজা রাখে কিন্তু নামাজ ওইরকম পড়ে না এবং দেখা যায় যে তেমন একটা পরিষ্কার রাখে না, তাদের মধ্যেই দেখা যায় এই হেলিটোসিস রোগটা বেশি হয়। আচ্ছা, সেক্ষেত্রে পরিষ্কার রাখাটাই হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, পরিষ্কার থাকাটাই, যদিও কিছু পানাহার থেকে বিরত থাকে, তারপরও মাঝে মাঝে হাত মুখটা ধোয়া এবং কুলি করাটা এটা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আমি মনে করি। আমরা আরেকটি সাধারণ যে কমপ্লেইন আছে রোগীদের, সেটা হচ্ছে যে মাই দিয়ে রক্ত পড়া। তো এই যে মাই থেকে যে রক্ত পড়ে সেটা কেন হয়, বা আমাদের ডেন্টালের টার্মে সেটাকে কি বলছে, বা কেন হচ্ছে, এটার চিকিৎসা কি, সেটা নিয়ে যদি একটু কথা বলতেন।
মাড়ি দিয়ে রক্ত পড়া, এটা আসলে আমরা যেটা বলি আমাদের ডেন্টাল টার্মে, মেডিকেল টার্মে যেটা বলি আমরা জিঞ্জিভাইটিস, এটা আবার অ্যাকিউট জিঞ্জিভাইটিসও বলি, আবার ক্রনিক জিঞ্জিভাইটিস বলি। যখন রক্ত পড়া শুরু হয় এবং ফোলা ফোলা থাকে, লালাবর আকার ধারণ করে জিঞ্জিভা, দ্যাট ইজ মাড়ি, মাড়িতে প্রদাহ হয়, তখন এটা আমরা ক্রনিক জিঞ্জিভাইটিস হিসাবে আমরা বলে থাকি। এই ক্রনিক জিঞ্জিভাইটিসটার সাথে সাথে এখানে কিন্তু পুস তৈরি হয়, যে আমরা যেটাকে বলি পাস ফর্মেশন হয়। এটা দীর্ঘদিন যাবত খাওয়ার জন্য, এবং অনেক সময় খাবার কণা লেগে থাকে, যে খাবার কণা লেগে থাকে দাঁতের মাড়িতে, সেই মাড়িতে খাবার কণাগুলো থেকে একটা আবরণ তৈরি করে। দাঁতের যে নেক আমরা বলি, সেই নেক অর্থাৎ নেকের চতুর্দিকে একটা আবরণ তৈরি করে, এটাকে আমরা ডেন্টাল প্লাগ বলি। সেই প্লাগে, ডেন্টাল প্লাগটা আসলে আর কিছুই না, ডেন্টাল প্লাগটা এটার ভিতরে থাকে ব্যাকটেরিয়া, থাকে ফুড ডেব্রিস, দ্যাট ইজ খাদ্য কণা, আর থাকে মিউসিন এবং টিস্যু, দ্যাট ইজ ইপিথেলিয়াল টিস্যু। এই চারটা কম্পোনেন্ট একসাথে যখন হয়, তখন সেই ডেন্টাল প্লাগটা একটা শক্ত আবরণ হিসাবে দেখা যায়, এবং সেটাকে আমরা তখন বলি ক্যালকুলাস। এই ক্যালকুলাস থাকার জন্য, যখন ক্যালকুলাসটা দাঁতের গোড়াতে মাড়ির চতুর্পাশে ক্যালকুলাস আকার ধারণ করে, শক্ত একটা আবরণ থেকে ক্যালকুলাস হয়, তখনই রক্ত আসে দাঁতের গোড়া থেকে, সাথে সাথে মাড়িটাও নিচের দিকে নেমে যায়। এটাকে আমরা তখন বলি ইরোসিস। আর এর থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যাবে? এর থেকে পরিত্রাণ আমরা সাধারণত বলে থাকি যে 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারকে দিয়ে চেক আপ করানোর জন্য। এই কাজটি যারা করেন, যে 6 মাস অন্তর চেক আপ করানো, এবং চেক আপ করতে গেলেই তখন এই ডেন্টাল প্লাগটা কি পরিমাণে হয়েছে তখন বোঝা যায়, এবং সে যে পরিমাণে হয়েছে সেটা বুঝে ওনার ডেন্টাল সার্জন অথবা দন্ত বিশেষজ্ঞ যাই বলি না কেন, উনি সেই ব্যাপারে কেয়ার নেন, এবং হয় স্কেলিং করে দেন, অথবা অন্যান্য যদি কোনো প্রয়োজন পড়ে, অন্য কোনো ইন্টারভেনশন প্রয়োজন পড়ে, সেটাই যায়, যার জন্য যে চিকিৎসা প্রয়োজন পড়ে। স্যার, আমার এখানে প্রশ্ন ছিল যে আমরা একটা ফোন নিয়ে তারপর আলোচনা ফেরত আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ডক্টর ওলাই আমার ডাক্তার থেকে বলছি। স্যার শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম, কতদিন পর পর আমার মুখের মধ্যে ঘা হয়ে যায়, মুখের মধ্যে। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। জি, মুখের মধ্যে ঘা হয়ে যায় কতদিন পর পর মুখের মধ্যে। জি, আমি বলছি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি বলছেন যে মুখের ভিতর ঘা নিয়ে আসে, এটা কেন আসে, এটা আমাকে জানতে হবে যে কি ধরনের পেশেন্ট আসছে, সে কি, তার বয়স কেমন, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সাধারণত যদি এজেড পেশেন্ট, একটু বয়স্ক রোগী, এবং রোগী যদি বিভিন্ন ডিবিলিটেটিং ডিজিজ, দ্যাট ইজ অন্য কোনো রোগ, ক্রনিক ডিজিজ রোগে আক্রান্ত হয়ে থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, এই সমস্ত রোগীরা সাধারণত মুখে ঘা নিয়ে আমাদের কাছে আসে। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি আপনি যদি বলেন, সেক্ষেত্রে আমরা বলি যে এই ধরনের রোগীরা যাতে করে মুখে ঘা না হয়, তার জন্য তাকে স্পেশাল কেয়ার নেওয়া উচিত। যেমন যদি ডায়াবেটিস থেকে থাকে, তার মধ্যে তাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখলে তার মুখে আর ঘা হওয়ার সম্ভাবনা থাকে না। নরমাল, এটা হলো একটা। আরেকটা, এমনিতেই কিছু মেকানিক্যাল ইফেক্টের জন্য মুখে ঘা হতে পারে, কোনো কিছু খোঁচার লাগে, কোনো কিছু লাগানোর জন্য, কোনো করসিভ কোনো আইটেম, কোনো ফুড খাওয়ার জন্য, এগুলোর জন্য অনেক সময় ঘা হয়ে থাকে। সেগুলো ঘা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় যদি রোগীটা ডায়াবেটিস মেলাইটাস রোগে আক্রান্ত না হয়। স্যার, আপনি কন্টিনিউ করুন, উনি লাইন কেটে দিয়েছেন, উনি শুনতে পাচ্ছেন। স্যার, ওনার প্রশ্ন ছিল যে ওনার মুখে প্রায় প্রায় ঘা হয়, তো আপনি ঘা হওয়ার বিভিন্ন কারণ বলছিলেন। আপনি যেহেতু বয়সটা বলেন নাই, সেহেতু কিন্তু আমি
বিভিন্ন বয়সের কথা, এজেড বয়সের কথা বলছে। আপনার বয়স যদি কম হয়ে থাকে, যদি আপনি টিনেজার হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি মুখে ঘা হইতে পারে, অ্যাপথাস আলসার নামক একটা ঘা আছে, সেটা এমনি মুখে সাধারণত হয়ে থাকে। সেগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন ভিটামিন ডিফিসিয়েন্সি, তারপরে হরমোনাল ইফেক্টের জন্য এই অ্যাপথাস আলসারটা হয়, মাঝে মাঝে হয়। এবং পেটে কৃমি থাকলে সেটার জন্য কিন্তু মুখে ঘা হইতে সাধারণত অল্প বয়সী টিনেজার ছেলে কিংবা মেয়ে, তরুণ কিংবা তরুণী, এদের এই প্রবলেমটা আমরা বেশি দেখতে পাই। এক্ষেত্রে চিকিৎসা হলো ভিটামিন, এবং সাধারণত আর এমনিতেই 7 দিনে কিংবা 14 দিনে ভালো হয়ে যায়। যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা ভিটামিন আমরা প্রেসক্রাইব করি। আচ্ছা স্যার, আরেকটি ফোন নিয়ে নিচ্ছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ডক্টর আলাই, আমার ডাক্তার থেকে বলছি। স্যার শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। দর্শক অবশ্যই আপনার বয়স উল্লেখ করে তারপর আপনার প্রশ্নটি করুন। আপনার বয়সটি বলে প্রশ্ন করুন, স্যার শুনতে পাচ্ছেন। আমার বয়স হচ্ছে 17 বছর। আমি আমি লম্বা হচ্ছে আপনার 5 ফুট 10 ইঞ্চি, বাট আমি স্বাভাবিক হিসেবে বেশ মোটা না, ঠিক আছে? আমি চাচ্ছি মোটা হওয়ার জন্য। আপনি আজকে দাঁতের সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে, আমরা কি দাঁত সম্পর্কে? আচ্ছা ঠিক আছে, সরি। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমরা কথা বলছিলাম মাড়ির যে রোগ বা মাড়ি থেকে যে রক্ত পড়ে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো আপনি স্কেলিং এর কথা বলেছেন। তো আমার প্রশ্ন ছিল স্যার, যে মাড়ি থেকে যে রক্ত পড়ে সেটা কি সবসময় আপনার জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহের জন্য হয়, না অন্য কোনো কারণ থাকতে পারে? এটা মাড়ির প্রদাহ ছাড়া, আর যদি ব্লাড ডিসক্রিয়েসি অর্থাৎ ব্লাডের কোনো সমস্যা থেকে থাকে, আমরা জানি লিউকেমিয়ায় এই জিঞ্জিভাইটিস, হ্যাঁ, লিউকেমিয়া আক্রান্ত যারা তাদের কিন্তু অনেক সময় মাড়ির থেকে রক্ত আসতে পারে। এমন অনেক সময় দেখা গেছে যে আমাদের কাছে রুগী আসছে, অল্প বয়সী ছেলে কিংবা মেয়ে, দেখা গেল তার মাড়ি থেকে রক্ত আসছে। আমরা দেখলাম যে তার কোনো ফুড ক্যালকুলাস নেই, অথচ এমনি রক্ত আসে। তখন সাধারণত আমরা ব্লাড টেস্ট করতে বলি। টেস্ট করে পরে দেখা গেল যে লিউকেমিয়া আক্রান্ত। এই ধরনের কেসও আমরা মাঝে মাঝে পাই। সুতরাং শুধুমাত্র যে ক্যালকুলাস এবং অন্যান্য লোকাল কারণে দাঁতের কারণে রক্ত আসে তা নয়, কিছু সিস্টেমিক কারণ, যেগুলো অ্যাকিউট লিউকেমিয়া এবং অন্যান্য ব্লাডের যে রোগগুলো আছে, সেই রোগগুলোর জন্য মাড়ি থেকে রক্তপাত হতে পারে। স্যার, আমরা তো অনেক সময় এরকম অনেক রোগী পাই যে এসে বলে যে গালে প্রায় কামড় পড়ে এবং সেটা থেকে ঘা হয়। তো এই যে রোগীদের গালে কামড় পড়ে সেখান থেকে ঘা হয়, এই জিনিসটা নিয়ে যদি একটু আলোচনা করতেন, যে এটা ট্রিটমেন্ট করা বা এটা সমাধান না করলে তার পরবর্তীতে কি প্রবলেম হতে পারে, বা গালে কামড়টা পড়ছে কেন, সেটা নিয়ে যদি একটু কথা বলতেন। হ্যাঁ, এটা রোগীরা অনেক সময় আমাদের কাছে এসে কমপ্লেইন করে আমার গালে কামড় পড়ে। আমরা তখন দেখি যে গালে কামড়টা কেন পড়ছে, সেটা কি তার দাঁতের কোনো প্রবলেম আছে কিনা। দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে দাঁতে কোনো শার্প টুথ, মুখে তার শার্প টিথ রয়ে গেছে, কেরিজ হয়ে ফ্র্যাকচার হয়ে শার্প হয়ে গেছে, সেখানে কামড় লাগছে, গালে কামড় লাগছে, সেটার জন্য হতে পারে। আরো হতে পারে সাধারণত পিছনের দাঁতগুলো, পোস্টেরিয়র মোলার, সেকেন্ড মোলার এবং থার্ড মোলার দাঁতগুলো যদি ইম্প্যাক্টেড থাকে, মিসপ্লেস থাকে, সেক্ষেত্রে দাঁতটা যদি বাক্কালি বাইরের দিকে প্লেস থাকে, গালের দিকে প্লেস থাকে, সেক্ষেত্রে কামড় দেওয়ার সময় গালে কামড় লাগতে পারে। এখন আপনি বলতে পারেন এর থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? হ্যাঁ, এই ধরনের যদি কন্টিনিউয়াস গালে কামড় পড়তে থাকে, সেক্ষেত্রে গালে কিন্তু আলচার ডেভেলপ করবে। সেই আলচার থেকে দীর্ঘদিন কামড় পড়তে এক সময় অল্প বয়সে যেটা হয়, একটা শক্ত, আমরা বলি যেটা ফাইব্রোসিস ডেভেলপ করে, এবং একটা ফাইব্রোসিস ডেভেলপ করে। আর বেশি বয়সে যদি এই ঘটনা ঘটে, এই ধরনের সমস্যা দেখা দেয়, বিশেষ করে শার্প টুথের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটাকে আমরা চাই না, সেটাকে আমরা বলি ক্যান্সার হয়ে যেতে পারে। সুতরাং এই সমস্যাটা, গালে কামড় পড়াটা কোন বয়সে, কার হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমার বিষয় জেনেই আমরা সেটার ব্যবস্থা আমরা নিই।
আচ্ছা স্যার, যেহেতু আপনি বয়সের কথাটি বললেন, সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা কতটুকু, যে আলসার থেকে খারাপ কিছু হওয়া বা ক্যান্সার হওয়া, সেটার চান্স? তাদের ঝুঁকিটা অনেক অনেক বেশি। তাদের ঝুঁকিটা অনেক বেশি। শুধু শুধু ডায়াবেটিস নয়, অন্যান্য অন্যান্য যে কোনো প্রবলেম, যে কোনো ডিবিলিটেটিং ডিজিজ, দ্যাট ইজ ক্রনিক ডিজিজ, দ্যাট ইজ আমি বলতে চাই টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, টিউবারকুলোসিস যেটা যক্ষা, যক্ষা, ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটা হাঁফানি রোগ, এই সমস্ত রোগেরও কিন্তু রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আরো বেশি বেদনাদায়ক। আচ্ছা স্যার, আমরা আলোচনায় ফেরত আসবো। আমাদের ফেসবুকে অনেক কমেন্ট এসে গিয়েছে, আমরা সেগুলো থেকে উত্তর দিয়ে নিব আগে। রাহিমা লিখেছেন যে তার হাজবেন্ডের মুখের বাম পাশ প্রায় সময় ফুলে যায়, এটি কেন হতে পারে সেটি জানতে চাচ্ছেন। আপনি আপনার হাজবেন্ডের বয়স উল্লেখ করেন নাই, এবং কতদিন ধরে বা কি হচ্ছে। বাম পাশে ফুলে যায়, বাম পাশে ফুলে যায় কেন ফুলে যায়? এটা এমন হতে পারে যে বাম পাশে কোনো দাঁতে কেরিস থেকে সেখানে পালপাইটিস ডেভেলপ করে সেখানে কোনো ক্রনিক ইনফেকশন হয়েছে, এই জন্য মাঝে মাঝে ফুলে যায়। আবার কিছু ওষুধ খাওয়া হয়, হয়তো ফুলাটা আবার কমে যায়। ঠিক এরকম ঘটনা হতে পারে। আচ্ছা, আগে জানতে হবে স্যার কেন হচ্ছে, উনি তো কোনো কিছুই ভাবে বলেননি। হ্যাঁ, জহির লিখেছেন যে তার বয়স 20 বছর, তার দাঁতে ময়লা আটকে হলুদ কালার হয়ে গিয়েছে এবং ব্রাশ করার সময় ব্লাড বের হয়, এটা ট্রিটমেন্ট কি সেটা জানতে চেয়েছেন। মিস্টার জহির, আপনি ঠিকই বলেছেন। এই বয়সে এই 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 সুতরাং এই বয়সে বেশি বেশি এই ঘটনাগুলো ঘটে। দাঁতের চতুর্দিকে, মাড়ির চতুর্দিকে একটা আবরণ দেখা দেয়। হ্যাঁ, আবরণ দেখা দেয়। সেই আবরণ থেকেই প্লাক তৈরি হয় এবং প্লাক থেকেই ক্যালকুলাস তৈরি হয়, যার থেকে পরে মাড়ির থেকে রক্তপাত হয়। সুতরাং এটি আপনাকে বলছি, আপনি যাতে করে এই ডেন্টাল প্লাকটা ফর্মেশন হতেই দিবেন না। কি করবেন আপনি প্রতি খাবারের পরে অথবা রাত্রে ঘুমাবার আগে অথবা সকালে নাস্তার পরে আপনি ব্রাশ করবেন। এই ব্রাশটা করার পরে আপনার ডেন্টাল প্লাক জমার কোনো সুযোগ থাকবে না। যদি আপনি এই ব্রাশ না করেন, পরিষ্কার না রাখেন না, তাহলে আপনার এই ডেন্টাল প্লাক ফর্মেশন হওয়ার সুযোগ থাকে। তো যখন এইটা হবে তখনই আপনার এই সমস্যাটা দেখা দিবে। আমি মনে করি আপনি যদি এই ব্যাপারটা খেয়াল করেন যে আপনি এই ডেন্টাল প্লাকটা, আপনি নিজেই বলেছেন একটা আবরণ তৈরি হয়, এই আবরণটা যাতে আপনি হতে না দেন, তাহলে আপনি এই সমস্যাটা থেকে সমাধান পাবেন। তিনি একটা স্কেলিং করে নিতে পারেন। হ্যাঁ, আপনি যদি ইতিমধ্যে স্কেলিং করিয়ে না থাকেন, কখনো স্কেলিং করিয়ে না থাকেন, সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোনো ডেন্টাল ক্লিনিকে গিয়ে কোনো ডেন্টাল সার্জনকে দিয়ে আপনি স্কেলিং করিয়ে নিতে পারেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। পলাশ লিখেছেন যে বাজারে যে প্রচলিত টুথপেস্ট আছে তা দাঁতের জন্য কতটা উপকারী? বাজারে যে টুথপেস্ট গুলো পাওয়া যায় মোটামুটি এগুলো একেবারে খারাপ না, মোটামুটি এটা ভালো মানেরই আমরা বলি। আমরা সাধারণত এগুলোই প্রেসক্রাইব করে থাকি। সুতরাং এগুলো আমরা যেহেতু প্রেসক্রাইব করি এবং আমরা রোগীদেরকে দিয়ে থাকি, সুতরাং মনে হয় না এগুলো খুব একটা খারাপ। সুতরাং আপনি ইজিলি এই পেস্টগুলা আপনি ব্যবহার করতে পারেন। দাঁতে যে টুথপেস্ট গুলোর কথা বলছি, সেগুলোতে তো আমাদের দাঁত এবং মাড়ির জন্য উপকারী কিছু কম্পোনেন্ট থাকেই। সাধারণত আমরা আমাদের পেস্টের ভিতর সব ভালো একটা গুণের জন্য যে কম্পোনেন্টটা আমরা ইউজ করতে বলি, সেটা আমরা বলি ডেন্টাল ফ্লোরাইড। তবে অনেক কোম্পানি এই ডেন্টাল ফ্লোরাইড যুক্ত ফ্লোরাইডটা ব্যবহার করে এবং তারা এই কম্পোনেন্টটা দেয়। সুতরাং সেটা আমরা বলি যে সেই ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট গুলা ইউজ করার জন্য। সাধারণত কখন বলি? আমরা বলি যদি দাঁত শিরশির করে এবং হাইপার সেন্সিটিভিটি থাকে, তখন সাধারণত আমরা এই মেডিকেটেড টুথপেস্ট গুলো, দ্যাট ইজ সেন্সোডাইন যুক্ত, আমাদের ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট গুলো আমরা ব্যবহার করতে বলি যখন শুধুমাত্র শিরশির করে। এটা আসলে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট গুলো মেইনলি মেডিকেটেড। অন্যান্য সময়ে এই ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট গুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়। অন্যান্য ক্ষেত্রে যদি শিরশির না করে থাকে, সাধারণ মানের ফ্লোরাইড নাই, এই ধরনের টুথপেস্ট গুলো আপনি ব্যবহার করতে পারেন। সুতরাং শুধুমাত্র যখন দেখা যাবে যে দাঁত শিরশির করছে এবং খুবই সেন্সিটিভ দাঁত, সেক্ষেত্রে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট গুলা ব্যবহার করাই উত্তম।
আচ্ছা স্যার, আমির হামজা লিখেছেন যে তার দাঁত অনেক ব্যথা করছে। আমি আমির হামজাকে বলবো যে আপনি আপনার কোন দাঁতে ব্যথা হচ্ছে, কোন পাশে হচ্ছে, আর কি প্রবলেম সেগুলো আপনি উল্লেখ করেননি। তো আপনি আরেকবার আপনার প্রশ্নটি ঠিক মতো করে প্রশ্নটি এখানে কমেন্ট করুন। দিলারা জানতে চেয়েছেন স্যার যে এফথাসাল স্যারে আপনি ভিটামিন খাওয়ার কথা বলেছেন, কোন ভিটামিনটি খাবে সে জানতে চেয়েছেন। এফথাস আলসারে সাধারণত আমরা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, এগুলো দিয়ে থাকি। আচ্ছা, পিয়া লিখেছেন যে তার দাঁত বাঁকা, এটিকে ঠিক করা পসিবল কিনা। তার বয়স 29, এর আগে তিনি ট্রিটমেন্ট করেননি, তো জানতে চাচ্ছেন যে 29 বছর বয়সে এসে অর্থোডন্টিক্সের এই ট্রিটমেন্টটা করা যাবে কিনা। এটা যারা অর্থোডন্টিক্স ট্রিটমেন্ট করে, আমি প্রস্থোডন্টিস্ট, সুতরাং ওনারাই ভালো করে বলতে পারবেন। আপনি বেটার আপনি একজন ভালো অর্থোডন্টিস্টের কাছে গিয়ে আপনি এই বিষয়টা ভালো করে জানতে পারেন যে আপনার বয়স 29। আমরা সাধারণত আমরা জানি যে 9, 11, 12 থেকে শুরু করে 25 বছরের মধ্যে এই চিকিৎসাটা সবচেয়ে ভালো হয়। তারপরেও আমি আপনাকে বলবো যে আপনি ভালো একজন অর্থোডন্টিস্টের কাছে গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, মেহবুবুল রশিদ লিখেছেন যে তার বয়স হচ্ছে 30 বছর। তিনি কিছুদিন আগে দাঁত তুলেছেন, তো ওটা ভালো হতে না হতে তার জিহ্বায় ঘা দেখা দিয়েছে, এখনো ভালো হচ্ছে না, কি করতে পারেন। স্যার, ওনার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে ওনার মেইন কমপ্লেইন হচ্ছে জিহ্বায় ঘা হয়েছে, তো ঘায়ের ক্ষেত্রে তিনি কি করতে পারেন স্যার। এইটা আসলে ঘটনা এরকম ঘটতে পারে যে যেহেতু আপনি কিছুদিন আগে দাঁত ফেলেছেন, দাঁত ফেলার পরে পরে আপনার জিহ্বায় ঘা দেখা দিয়েছে। এইটা একটা ঘটনা ঘটতে পারে যে আপনি যে মেডিসিন গুলো খেয়েছেন সেই মেডিসিন গুলোর একটা সাইড ইফেক্ট হতে পারে। সাধারণত অনেক সময় আমরা আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি। এই অ্যান্টিবায়োটিকের জন্য অনেক সময় মুখে যে নর্মাল ফ্লোরা গুলো আছে, এই নর্মাল ফ্লোরা গুলা কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা নর্মাল ফ্লোরা বলি। এই অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য, খাওয়ার জন্য অনেক সময় রোগীদের কি হয়, এই এই নর্মাল ফ্লোরা, ভালো ব্যাকটেরিয়া গুলো মরে যায় এবং তখনই এই জিহ্বায় কিংবা মাড়িতে কিংবা গালে একটু ঘা দেখা দেয়। এটা খুবই সাময়িক ব্যাপার, এটা খুবই তাড়াতাড়ি আবার সেটা সেরে যায়। সুতরাং এটা কোনো কঠিন কোনো বিষয় নয়। সুতরাং আমি মনে করি এটা আপনার খুব তাড়াতাড়ি এমনিতেই সেরে যাবে। অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেলে, খাওয়া শেষ হয়ে গেলে সেরে যাবে। স্যার, সেক্ষেত্রে তো তিনি 1 সপ্তাহ বা 14 দিন এরকম ওয়েট করে, যদি না কমে সেক্ষেত্রে একজন ডেন্টালের সাথে যোগাযোগ করতে পারেন। জি স্যার। তাশরিফ লিখেছেন যে তার দাঁত ব্রাশ করতে গেলে রক্ত পড়ে, তো আমরা এটা নিয়ে কথা বলেছি যে সেক্ষেত্রে আপনি একটা স্কেলিং করে নিতে পারেন। আপনি আমাদের যে ভিডিওটি আছে সেটি পেজে থাকবে, আপনি সেখানে শুনে নেবেন, স্যার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মুন্না নাজমুল লিখেছেন যে তিনি জানতে চাচ্ছেন কি কারণে মুখে দুর্গন্ধ হয়, সেটা নিয়ে আমরা একদম অনুষ্ঠানের শুরুতে কথা বলেছি, তো আমাদের ভিডিওটি আপনি দেখে নেবেন। আনসারি জানতে চেয়েছেন স্যার পেস্ট ছাড়া কি ব্রাশ করা যাবে। পেস্ট ছাড়া ব্রাশ করা, আমরা সাধারণত পেস্ট ব্যবহার করতে বলি। বাজারে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, যেমন পাউডার পাওয়া যায়। আমরা কিন্তু পাউডার ব্যবহার করতে মানা করি। কেন মানা করি? এই জন্য যে পাউডারগুলো একটা করোসিভ হিসাবে কাজ করে এবং সেটা দাঁতকে ইনামেল ক্ষয় করে। যখনই ইনামেল ক্ষয় বেশি হয় তখনই দাঁতটা সেন্সিটিভ হয়ে যায়। সুতরাং আমরা কখনোই পাউডার ইউজ করতে বলি না। আমরা সাধারণত পেস্ট, বিশেষ করে জেল গুলো ইউজ করতে বলি, সাথে সাথে মিন্টও আমরা অনেক সময় ব্যবহার করতে বলি। সাধারণত আমরা পাউডারকে না বলি, আমরা সবসময় পেস্ট ব্যবহার করতে বলি। আর পেস্ট ছাড়া আপনি শুধুমাত্র পেস্ট ছাড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু পেস্ট দিলে একটা লুব্রিক্যান্ট তৈরি হয়, সুতরাং সেই ক্ষেত্রে আমরা পেস্ট ব্যবহার করার জন্য আপনাদেরকে বলি। হ্যাঁ, কিন্তু এমনিতেও শুধুমাত্র ব্রাশ ইউজ করা যায়, কিন্তু তা থেকে না করে আমরা এটাও বলি সাথে একটু ব্যবহার করলে ভালো হয় এবং সেজন্যই আমরা পেস্ট সহ ব্যবহার করতে বলি, দাঁত ভালো পরিষ্কার করার জন্য সাহায্য করে। আশরাফ নাজমুল লিখেছেন যে রোজা রেখে দাঁত ফেললে কি রোজা ভাঙবে। আর রোজা রেখে দাঁত ফেললে রোজা ভাঙবে, এটা আসলে মাকরু হয়। হ্যাঁ, ভাঙবে ঠিক বলা যায় না, মাকরু হয়, হ্যাঁ ভাঙবে না ঠিক। আচ্ছা, রাহিমা লিখেছেন যে আচ্ছা ওনার হচ্ছে উনি আগের একটা প্রশ্নের সাথে মিলিয়েছেন, এটা নিয়ে আমরা পরে কথা বলছি। আফসানা লিখেছেন যে তার দাঁতে গর্ত হয়ে গিয়েছে এবং
সেই দাঁতের অর্ধেকটা ভেঙে গিয়েছে এবং প্রায় সময় সেই দাঁতটি ফুলে যায়, এখন তিনি কি করতে পারেন স্যার? হ্যাঁ, আপনার কমপ্লেন শুনে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার শুধু ক্যারিজ হওয়ার পরে দাঁতটার ফ্র্যাকচার একটু ভাঙছে, সাথে সাথে মাঝে মাঝে গোড়াটা ফুলে যায়। এর অর্থ দাঁতের যে মজ্জা অর্থাৎ পাল্প পাল্প পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং পাল্প আক্রান্ত হওয়ার জন্য আপনার ক্রনিক পালপাইটিস ডেভেলপ করেছে। এবং এই ক্ষেত্রে আপনার পরিত্রাণ পাওয়ার উপায় যে আপনি খুব তাড়াতাড়ি একজন ভালো দন্ত বিশেষজ্ঞের কাছে গিয়ে, ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনার রুট ক্যানাল চিকিৎসা করিয়ে নেন এবং সাথে সাথে আমরা যেটা ক্যাপ বলি, দন্ত মুকুট, এই ক্যাপ করিয়ে নেন। তাহলে আপনার এই সমস্যার সমাধান। আপনার দেরি করা ঠিক হবে না, কারণ আপনার মাঝে মাঝে আপনি বলেছেন যে মাঝে মাঝে আপনার দাঁতটা ফুলে যায়, তার মানে আপনার দাঁতের মজ্জা অর্থাৎ পাল্প থেকে আক্রান্ত হয়েছে, দ্যাট ইজ পালপাইটিস ডেভেলপ করেছে। সুতরাং আপনার খুব তাড়াতাড়ি কোনো ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত। স্যার, এখানে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা অহরহ যখন আমরা ডেন্টালি ট্রিটমেন্ট দিই তখন দেখা যায় যে আমরা যখন রুট ক্যানাল করি পেশেন্টকে খুব কষ্ট হয় কাউন্সেলিং করা, যে দাঁতটা পরে ক্রাউন করিয়ে নেওয়াটা বা ক্যাপ যেটাকে বলা হয় সাধারণ ভাষায়। কেন প্রয়োজন রুট ক্যানালের পরে ক্যাপ করাটা? রুট ক্যানাল করে ক্যাপ করাটা কেন প্রয়োজন? আমরা রুট ক্যানাল যখন করি, রুট ক্যানাল করার সময় এমনিতে রুট ক্যানালটা করানো হয় কেন? যেহেতু মজ্জাটা আক্রান্ত, রুট ক্যানাল করার সময় আমরা মজ্জাটা বের করে নিয়ে আসি, এমনিতেই সেখানে ফাঁপা, তারপরে আবার আমরা যখন দুর্বল হয়ে যায়, তারপরও আমরা যেহেতু মজ্জায় প্রবেশ করি, একটা পাল্প ক্যানাল তৈরি করে দিয়ে পাল্প চেম্বারকে তৈরি করি এবং অনেকটা টুথ স্ট্রাকচার দ্যাট ইজ দাঁতটা ক্ষতি করি, ক্ষয় হয়, সেই ক্ষেত্রে দাঁতটা অনেক দুর্বল হয়ে যায়। এই দুর্বলতার জন্য পরবর্তীতে হয় কি, দাঁতটা ভঙ্গুর হয়ে যায়। যেহেতু দাঁতটার কোনো জীবন থাকে না, দাঁতটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করা, সুতরাং দাঁতটা ভঙ্গুর হয়। এক্ষেত্রে কেউ যদি ক্যাপ না করে তাহলে এই ভঙ্গুরতার জন্য দাঁতটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সব সময় রুট ক্যানাল করার পরে আমরা ক্যাপ করার জন্য পরামর্শ দিই এবং এই ক্যাপ করার পরে দেখা যায় যে দীর্ঘদিন, অনেক দিন এই দাঁতটা টিকে থাকে। আশা করবো আমার ডক্টরওয়ালা.com এর ফ্যানরা আমার এই প্রশ্নের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন যে অনেক সময় আমরা দেখি যে রুট ক্যানাল করার পরে একটি পার্মানেন্ট ফিলিং করিয়ে নেওয়ার পরে কেউ আর দাঁতটি ক্রাউন বা ক্যাপ করে নিতে চান না। সেক্ষেত্রে যেটি হয় যে দাঁতটি দুর্বল হয়ে যায় এবং ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে একটি ক্যাপ বা ক্রাউন করিয়ে নেওয়াটা অনেক জরুরি। স্যার সাইফুল ইসলাম লিখেছেন যে তার দাঁতে প্লাক জমে এবং তিনি অ্যান্টি প্লাক টুথপেস্ট ব্যবহার করে আসছেন অনেকদিন ধরেই এবং তিনি মাউথওয়াশ ব্যবহার করছেন, কিন্তু তার আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না। এবং গত কিছুদিন আগে তার বাম পাশের একটি দাঁত ছিদ্র হয়ে গিয়েছে অটোমেটিক্যালি তার কথা মতে। এখন তিনি কি করতে পারেন? তার বয়স 31। দেখুন, আপনি যতই পরিষ্কার করুন না কেন, যত ভালো টুথপেস্ট ইউজ করেন না কেন, তারপরও কিছু না কিছু খাবার কণা, খাদ্য কণা দাঁতে গুঁড়া থেকে যায়। এবং যাদের দাঁত একটু বেশি সাসেপ্টেবল, দ্যাট ইজ একটু এবড়ো থেবড়ো অথবা প্রবণতা থাকে, খাবার দাবার জমে থাকার প্রবণতা থাকে, তারা যতই ভালো টুথপেস্ট ইউজ করুন না কেন, কিছুটা খাবার দাবার, কিছুটা খাদ্যকণা জমে যায় এবং এই জমতে জমতে দেখা যায় একসময় প্লাক থেকে ক্যালকুলাস তৈরি হয় এবং এই প্লাক থেকে ক্যারিজ ডেভেলপ করে অথবা জিঞ্জিভাইটিস ডেভেলপ করে। সুতরাং আপনি যত ভালো টুথপেস্ট ইউজ করেন না কেন, যতবার ব্রাশ করেন না কেন, কিছু না কিছু থেকে যাবে। সেই জন্যই আমরা বলি যে আপনি অন্ততপক্ষে 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করান এবং চেক আপ করালে সেই সমস্যাগুলো আপনাকে বেরিয়ে আসবে এবং সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করিয়ে নেবেন। তো আপনি বলেছেন, আপনি একটা সমস্যার কথা বলেছেন যে ভালো টুথপেস্ট ব্যবহার করেন, তারপরও আপনার দেখা গেল যে পিছনে একটা ছিদ্র হয়ে গিয়েছে। আমার মনে হয় আপনার একটা ক্যারিজ ডেভেলপ অলরেডি হয়ে গিয়েছে এবং সেটা যেটাকে আমরা বলি দন্ত ক্ষয়রোগ, সেটা আপনার মাঝে মাঝে শিরশির করে এবং কয়েকদিন পরে পরে আপনার ব্যথা শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এটা, এখন যেহেতু আপনার এখনো গুঁড়া ফোলেনি,
সুতরাং সামান্য মাঝে মাঝে পেইন হয় এবং শিরশির করে, সুতরাং আমার মনে হয় ফিলিং করিয়ে নিলেই চলবে। সুতরাং আপনি অতি সত্বর কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দেরি করা যাবে না, গিয়ে পরবর্তী বেশি দেরি করলে আপনার এটাকে তখন আপনাকে রুট ক্যানাল ক্যাপ করতে হবে, যেটা বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সুতরাং আপনাকে আমি বলবো আপনি খুব তাড়াতাড়ি কোনো পার্শ্ববর্তী কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনি ফিলিং করিয়ে নেবেন। স্যার, ডাক্তার শামীম লিখেছেন যে রোজার দিনে কি ডেন্টাল ট্রিটমেন্ট করা যাবে কিনা? কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। রোজার দিনে কেন করা যাবে না? যদি আমরা জানি রক্তপাত হলে মাকরুহ হয়, আমি এমন চিকিৎসা করলাম যেখানে কোনো রক্তপাত হলো না, সেক্ষেত্রে তো কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তাছাড়া কিছু কিছু আমাদের চিকিৎসা আছে যে চিকিৎসাগুলো রক্তপাত মোটেই হয় না, সেটা দাঁতের জীবন চিকিৎসা আছে। সে যেমন ব্র্যাকেট পরানো অর্থনৈতিক ব্র্যাকেট পরানো, অর্থের চিকিৎসা, সেক্ষেত্রে ব্র্যাকেট পরানো তো কোনো রক্তপাত হচ্ছে না। তা আমরা শরীয়ত, ইসলামী শরীয়তে আমরা মনে করি যেটা জানি যে রক্তপাত হলে মাকরুহ হয়, বেশি হলে রোজা নষ্ট হয়, তাই সেগুলো যেহেতু হচ্ছে না, সুতরাং কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তারপর স্যার আরো তো সমস্যা আছে, যেমন মুখের ঘায়ের ট্রিটমেন্ট বা ফিলিং করে, এগুলোতে তো দাঁতে রোজার কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার রিয়াসাত জানতে চেয়েছেন যে দাঁতে যে কালো দাগ হয় সেটি কেন হয় এবং সেই দাগ দূর করার উপায় কি? কালো দাগ বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি ঠিক বুঝতে চেয়েছি না। দাগ পড়ার কারণ কি? কালো দাগ পড়ার কারণ আমরা যদি কালো দাগ না, শুধু কালো কেন, বাদামি দাগও পড়ে। এই দাগগুলো পড়ে সাধারণত যারা বেশি চা খায়, ধূমপান করে, তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তাদের দাঁতে এই সমস্ত কালোই বলেন বাদামি বলেন এই দাগগুলো বেশি পড়ে, যেটাকে আমরা ইংরেজিতে আমরা আমাদের টার্মে আমরা স্টেইনিং বলি। এইটা হয়। এইটা একবার হয়ে যদি যাই, সেক্ষেত্রে কি করা? সেই ক্ষেত্রে হয়ে গেলে আমরা স্টেনিং দূর করার জন্য আমরা পলিশিং করি। ইদানিং আরেকটা আসছে হোয়াইটেনিং, যেটা আসছে সেটাও করা যায়। তবে যাতে করে কম হয় না হয়, সেই প্রিভেনশনে আমরা কেন যাব না? আমরা সেই প্রিভেনশনে যদি যেতে চাই যাতে করে আমাদের দাগ না পড়ে, তার জন্য কি করতে হবে? আমরা ধূমপান থেকে বিরত থাকি, ধূমপান অ্যাভয়েড করি, অতিরিক্ত চা পান না করি। সুতরাং আমরা হবে কেন? আমরা দাগ তৈরি করবো কেন? দাগ যাতে না হয় সে ব্যবস্থায় নেই, আমরা প্রিভেনশনের দিকে যাই। সুতরাং আপনাকে বলবো যে আপনি পারলে আজকে থেকেই যদি ধূমপায়ী হয়ে থাকেন, ধূমপান থেকে আপনি বিরত থাকেন। ধন্যবাদ। আজিম লিখেছেন যে স্যার এটা প্রায় আমরা টিভিতে এডেও দেখি, আবার অনেক সময় প্রচলিত যে কথা আছে যে লবণ দিয়ে যদি দাঁত মাজা হয় তাহলে দাঁতের উপকার হয়, এটা কি আসলে কতটা সত্যতা আছে এই তথ্যের স্যার? এটা আসলে সত্য মিথ্যা এটা কি বলবো, আসলে লবণটা কি? আচ্ছা, লবণটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সুতরাং সোডিয়াম বাইকার্বনেট আমরা যে চিকিৎসাগুলো করি, বিশেষ করে সেন্সিটিভিটি ক্ষেত্রে, দাঁতের সেন্সিটিভিটি ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো ইউজ করি, যে ফ্লোরাইড এবং অন্যান্য যে জিনিসগুলো ইউজ করি। সুতরাং এখানে লবণ যে সল্ট কিছুটা কাজ করে। সুতরাং আমার মনে হয় যে একেবারে লবণ ব্যবহার করাটা একেবারে খারাপ না। সুতরাং এই সেন্সিটিভিটি থেকে পরিত্রাণ পাওয়া যায় লবণ ব্যবহার করলে, এবং গ্রামে গঞ্জে দেখা যায় যেটা ব্যবহার করে, এবং আমাদের অনেক রুগীরা এসে বলে এটা করেছিলাম। আমরা আসলে তাদেরকে না কিন্তু বলি না। তাদেরকে কেন বলি না? কারণ তাদের কাছে যে জিনিসটা পাওয়া যায়, সবচেয়ে কাছে যে মেডিসিনটা পাওয়া যায়, যে জিনিসটা পাওয়া যায়, ওই সমস্যার সমাধান করবে, সেটা হলো লবণ। সুতরাং আমরা কিন্তু কখনো না বলি না, আমরা বলি হ্যাঁ করেছেন, ভালো করেছেন, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আমরা তার চেয়ে ভালো জিনিস আমরা ব্যবহার করতে বলি। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট, ফ্লোরাইড যুক্ত খাবার আমরা সল্ট যুক্ত টুথপেস্ট আমরা ব্যবহার করতে বলি। স্যার কাদের খান জানতে চেয়েছেন যে দাঁত ক্ষয় হবার কারণ কি? স্যার ক্যারিজ হবার কারণগুলো যদি। দাঁত ক্ষয় হবার কারণ আসলে এটা মাল্টি সেক্টরাল, অনেকগুলো কারণ আছে। আমি এর আগে কিন্তু একবার বলেছি যে এটার কয়েকটা জিনিস, চারটা জিনিস একসাথে যখন হবে, যেমন দাঁতের একটা সারফেস যেটা নাকি সাসসেপ্টিবল, অর্থাৎ একটা হবে যেখানে খাবার দাবার জমে থাকে, সেটা থাকতে হবে। প্লাস খাবার কণা, খাবার ফুড ডেবরিস, এটা আমরা বলি এইটা। 3 নাম্বার মিউসিন,
4 নম্বর ইপিথেলিয়াম। এই 4টা জিনিস একসাথে যখন হবে তখনই একটা ডেন্টাল প্লাক ফর্মেশন হয়ে যাবে। এই ডেন্টাল প্লাক থেকে পরে অনেক দিন ডেন্টাল প্লাক হতে হতে তৈরি হতে হতে শক্ত হইয়া এটাকে ডেন্টাল কেরিজ নামে, ডেন্টাল প্লাগ নামে, সরি ডেন্টাল ক্যালকুলাস নাম হয়, এবং ওটা খুব শক্ত। তখনই ওই ক্যালকুলাস থেকে জিনভ্যালিস হয়ে গেল, অন্যদিকে এই প্লাগ থেকে বিভিন্ন সারফেসে, সেটা বাইরের সারফেস হোক উপরের সারফেস হোক, যে সারফেসটা একটু সাসেপ্টেবল, একটু উঁচু নিচু, একটু জমে থাকে, সেখানে এই ব্যাকটেরিয়া গুলার জন্য ক্ষয় হইতে থাকে, এবং ক্ষয় হয় এনামেল ক্ষয় হয়, তারপর ডেন্টিন ক্ষয় হয়। এইভাবে একটা গর্ত তৈরি হয়। এই গর্তটাকে আমরা দন্ত ক্ষয় রোগ এবং কেরিজ বলে থাকি। স্যার মামুনুর রশিদ লিখেছেন যে তার দাঁত শিরশির করে, তিনি ঠান্ডা কিছু খেতে পারেন না, তো এটা থেকে কিভাবে তিনি পরিত্রাণ পেতে পারেন? আপনার দাঁত এটাকে শিরশির করে, আপনি ঠান্ডা কিছু গরম খেতে পারেন না। শুধু ঠান্ডা কেন, আপনি কি মনে হয় আপনি বোধহয় গরমে খেতে পারেন না, টক জাতীয় খাবার খেতে পারেন না। টক জাতীয় খাবার, তারপর ঠান্ডা, টক, গরম, এই সমস্ত খাবার খাওয়ার সময় দাঁত যে শিরশির করে, আমরা সেটাকে কিন্তু ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি বলি, অর্থাৎ সহজ বাংলায় যেটাকে বলি যে দাঁত শিরশির করা। সেক্ষেত্রে আমরা রোগীকে বলি, অর্থাৎ ইনামেল ক্ষয় যায়, সেক্ষেত্রে আমরা রোগীদেরকে বলে থাকি যে আপনিও যেটা করতে পারেন যে আপনি ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করবেন। তারপরেও যদি না হয়, আপনি কোনো নিকটস্থ কোনো ডেন্টাল সার্জনের কাছে যাবেন, সেখানে যদি সে পরীক্ষা করে দেখে আপনার ইনামেলটা বেশ ক্ষয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কিছু ফিলিং আছে, কিছু পেস্টিং ফিলিং আছে, যেগুলো নাকি দাঁতের ক্ষয় না করে, না কেটে ফিলিং করা যায়। সেই ধরনের ফিলিং যেগুলোকে আমরা বলি ফিশার সিলেন্স, অথবা অন্যান্য আরো কিছু ফিলিং আছে, এগুলো লেজার ফিলিং, এগুলো করে নিতে পারেন যদি আপনার ইনামেল ক্ষয় হয়ে যায় থাকে। আর যদি ইনামেল কম ক্ষয় হয়, সেক্ষেত্রে আপনার নর্মালি এই যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করলেই এই সমস্যা থেকে সমাধান হয়ে যেতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। রিফাত লিখেছেন যে মিসিং টুথ রিপ্লেসমেন্টের জন্য কি কি ট্রিটমেন্ট অপশন अवेलेबल আছে স্যার, এটা একটু কথা বলতেন। মিসিং টুথপেস্ট আমরা যেটাকে বলি মিসিং টুথকে রিহেবিলিটেট, আমরা যেটা বলি প্রতিস্থাপন করা, সেটার জন্য বেশ কয়েকটা দিক আছে, কয়েকটা অপশন আছে। আমরা যেটাকে অপশন যদি বলি, কয়েকটা অপশন আছে। যেমন আমরা সিম্পল পার্শিয়াল ডেঞ্চার করে নিতে পারি, আরেকটা করে নিতে পারি ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, যেটা নাকি লেগে থাকবে, ফিক্সড হয়ে যাবে, খোলা যাবে না, রিমুভেবল না, সেটা খোলা লাগবে না, সারাক্ষণই থাকবে, লেগে থাকবে, এবং যেটা নাকি ফিক্সড, অন্যান্য দাঁতের সাথে ফিক্সড করে যেটা করা হয় সেটা। এছাড়া আমরা আরেকটা যেটা মডার্ন চিকিৎসা আসছে, যেটা দাঁত কাটতে হয় না, অন্যান্য দাঁত কাটতে হয় না, যেমন ফিক্সডে যেমন অন্যান্য দাঁত কেটে ব্রিজ করে নিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে অন্যান্য দাঁতের রুট ক্যানাল করে দাঁত ক্যাপ অফ ব্রিজিং করতে না করেই এখানে ইমপ্লান্ট নামে একটা ডিভাইস, যে ডিভাইসটা দাঁতের হাড়ে, দ্যাট ইজ ম্যান্ডিবলে অথবা ম্যাক্সিলাতে আমরা বসিয়ে দেই, এবং সেইটার উপরে ভিত্তি করে আমরা প্রস্থেসিস করে দেই। সেটাকে বলি আমরা ইমপ্লান্ট সাপোর্টেড প্রস্থেসিস আমরা করে দিই। সুতরাং এখানে অপশন আমাদের বেশ কয়েকটা অপশন আছে। এই অপশনগুলো নির্ভর করে সাধারণত রোগীদের বয়স, রোগীদের ক্যাপাবিলিটি, রোগীদের শারীরিক গঠন এবং শারীরিক অন্যান্য রোগ আছে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে। আল হাসান লিখেছেন যে কেপ কাট নিয়ে লিখেছেন, তো কেপ কাটের সময় যে ব্লিডিং হয় সেটা ক্ষতি করবে কিনা সেটি জানতে চেয়েছেন, যে সেটা যে এটা নরমাল এটা ব্লিডিং হয় আমরা দেখি, যে সেটা থেকে কোনো ক্ষতি হবে কিনা। কেপ কাট বলতে আপনি কি বলছেন? টুথ প্রিপারেশনের সময় যে ক্যাপ কাট দেই, এটা কি আপনি নিশ্চয়ই কোনো মানে ডেন্টাল সার্জন হতে পারেন হয়তো, অথবা যাই হোক, আপনি যখন বলেছেন যে ক্যাপ কাটের সময়, দ্যাট ইজ টুথ প্রিপারেশনের সময়, ক্যাপ কাট না আমরা সুন্দরভাবে বলি টুথ প্রিপারেশনের সময় আমাদের যখন আমরা জিঞ্জিভাল প্রিপারেশনটা করি, সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিং
কে প্রিভেন্ট করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেটা অবশ্য আমরা যারা আমরা যারা এই লাইনে ভালো এক্সপার্ট, তারা আমরা ভালো জানি, এবং তাদের জন্য এটা বিশেষ করে প্রয়োজন যে এই সময় এই রক্তপাত যাতে না হয় তার জন্য কি কি করতে হয়। সেটা অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে তিনি যখন যাবেন সেক্ষেত্রে সেই ভালো জানবে, সেই কাউন্সিলিং করবে স্যার, এবং সেই এটা নিবে, সেই এইটার প্রিভেনশনটা নেবেন। জি স্যার, ওমান থেকে নাজমুল লিখেছেন যে তার 2 দিন যাবত তার দাঁতের ব্যথায় তিনি কষ্ট পাচ্ছেন। তার বয়স 30 বছর। তো তিনি কোন দাঁতে ব্যথা পাচ্ছেন সেটা বলছেন না, উল্লেখ করেননি। তো দাঁতের ব্যথা কেন হতে পারে স্যার, একটু যদি ওনাকে ধারণা দিতেন। আপনি ওমান থেকে বলেছেন আপনি 2 দিন যাবত দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। এটা রোজার দিনে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার এই 2 দিনে অন্ততপক্ষে যাওয়া উচিত ছিল ডাক্তারের কাছে। 2 দিন আপনি কষ্ট করবেন কেন? 2 দিন কষ্ট করাটা আপনার ঠিক না। আপনার কোন দাঁত এবং কেন হচ্ছে, যেহেতু আপনি দেখতে পাচ্ছি না, আমার মনে হয় আপনার ব্যথা হচ্ছে নিশ্চয়ই আপনার কোনো কেরিস থেকে আপনার দাঁতের ব্যথা হচ্ছে। সুতরাং আপনার খুব তাড়াতাড়ি আপনার কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এই জিনিসটা দেখানো হচ্ছে। কারণ আপনি 2 দিন ব্যথা করছে, আপনি কোনো মেডিসিন খেয়েছেন কিনা এর মধ্যে তাও বলেননি। যদি মেডিসিন খেয়ে থাকেন, এর মধ্যে কোনো পেইন কিলার খেয়ে থাকেন, পেইন কিলার খাওয়ার পরেও যদি ব্যথা না কমে থাকে, সেক্ষেত্রে আপনার একজন ডেন্টাল সার্জনের কাছে যাওয়া উচিত। স্যার, আব্দুল হামিদ লিখেছেন যে রোজায় তার দাঁতের নিচের যে মাড়ি সেটি ফুলে গিয়েছে এবং রক্ত বের হচ্ছে, তিনি এটা থেকে কিভাবে উপশম পেতে পারেন? আব্দুল হামিদ, আপনি আপনার বয়স উল্লেখ করেননি। আপনার নিচের মাড়ির পিছনের দাঁত যদি থার্ড মোলার উঠে থাকে, আপনার বয়স যদি কম হয়ে থাকে, আপনার বয়স টিনেজার হয়ে থাকেন, আপনার বয়স যদি 17-18 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার থার্ড মোলার উঠতে পারে। সেখান থেকে আপনার আক্কেল দাঁত ওঠার সময় একটা প্রদাহ হয়, সেই প্রদাহ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো ডাক্তারের কাছে গিয়ে এই জিনিসটা চেক আপ করাতে হবে। কারণ হচ্ছে পারে সাধারণত যখন থার্ড মোলার উঠে, আক্কেল দাঁতটা উঠে, সেখানে যদি স্পেস না পায়, কোনো দাঁতটা উঠার কোনো জায়গা না পায়, সেক্ষেত্রে উঠার সময় সে একটা প্রদাহ তৈরি করে। সুতরাং এই ক্ষেত্রে যাতে করে না হয়, আপনার কিছু মেডিকেশন দরকার, এবং সাথে সাথে যদি কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে ডেন্টাল সার্জন করে দিবে। আর যদি তারপর ওভারঅল যেটা সবচেয়ে সহজ কথা, যেটা যে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। আসমা লিখেছেন যে তার কেপ করা দাঁতে ব্যথা হতো প্রায়, এখন তার মাড়ি ফুলে গিয়েছে। কেপটি 12 বছর আগে তিনি করিয়েছিলেন। তো এখন তার কি পরামর্শ থাকবে স্যার আপনার? ক্যাপ করার পরে আপনি ক্যাপটা যে করিয়েছেন, ওই দাঁতটা কি রুট ক্যানাল করানো হয়েছিল কিনা? যদি রুট ক্যানাল করানো হয়ে না থেকে থাকে এবং সেই রুট ক্যানাল না করার কারণে অতদিন হয় নাই, এখন যদি মজ্জা প্রদাহ দ্যাট ইজ পালপাইটিস ডেভেলপ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দাঁত ব্যথা হতে পারে। এবং সেরকম ঘটনা যদি ঘটে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন দাঁতের ডাক্তার অথবা ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দেখানো উচিত। এবং সে যদি দেখে যে রুট ক্যানাল করানো হয় নাই, আপনাকে ক্যাপটা খুলে রুট ক্যানাল করে নেওয়া উচিত, করে আবার নতুন করে ক্যাপটা করিয়ে নেওয়া উচিত। আর এছাড়া অন্যান্য পাশের এমনও হতে পারে আপনার ব্যথা ওটা করছে না, আপনি মনে করছেন যে আপনার রুট ক্যানাল করা দাঁত এবং ক্যাপ করা দাঁতই ব্যথা করছে, কিন্তু চেক করার পরে দেখা গেল না, আপনার পাশের দাঁতটা কেরিস ডেভেলপ করেছে এবং সেই কেরিস থেকে ব্যথা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে ওই দাঁতটা চিকিৎসা করলেই চলে। সুতরাং অবশ্যই আপনার পার্শ্ববর্তী এবং আপনার কাছে কোনো ডেন্টাল সার্জনের কাছে গেলে আপনি ভালো করবেন বলে আমি মনে করি। আচ্ছা স্যার, নাসরিন সুলতানা জানতে চেয়েছেন যে একবার কেপ করালে সেটা কি সারা জীবন টিকবে কিনা, এই জানতে চেয়েছেন। হ্যাঁ, আমরা তো বলে দিই যে সারা জীবনই টিকে, আমরা সেইভাবে গ্যারান্টি দেই না 10 বছর টিকবে, 15 বছর টিকবে, 20 বছর টিকবে। এই ধরনের গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি না, কারণ লাইফের গ্যারান্টি আমরা দিতে পারি না। সো আমরা বলি যে হ্যাঁ আপনার টিকবে, অনেক দিন টিকবে, এভাবে আমরা রোগীদেরকে বলে থাকি। তারপরও দেখা যায় যে 10 বছর কেন 20 বছর, আমি 20 বছর আগে ক্যাপ করেছি, এখনো সেই রোগীগুলো আমার কাছে আসে, আমি দেখি যে সেরকমই আছে। সুতরাং গ্যারান্টি আমরা দেই না, তবে এটা বলি যে টিকবে, অনেক দিন টিকবে। সেক্ষেত্রে তো স্যার ক্যাপের চারপাশটা পরিষ্কার রাখারও একটা ব্যাপার আছে, কারণ ক্যাপের চারপাশ দিয়ে তো আপনার ইন্টারডেন্টাল যে স্পেসটা আছে সেখানে খাবার জমার প্রবণতা বেশি থাকে। অবশ্যই আপনি ঠিকই বলেছেন। একটা
সাধারণ দাঁত, নর্মাল দাঁত যেটা ক্যাপ করানো হয় না, ওইটার যে যত্ন নেওয়া হয়, একটা ক্যাপ করা দাঁতের অর্থাৎ ক্যাপের যত্নটা কিন্তু আর একটু বেশি নিতে হয়। কেন নিতে হয়? এই জন্য যে ক্যাপ করা দাঁত এবং পাশে যে ন্যাচারাল দাঁত আছে, মাঝখানে যে ইন্টারডেন্টাল স্পেস আছে, সেই স্পেসটা কিন্তু যে দাঁতটা আমরা ক্যাপ করিয়েছি সেটা কিন্তু ইন্টারডেন্টাল স্পেসের এক পাশ কিন্তু আমাদের নিজেদের তৈরি করানো, এটা আমাদের তৈরি করানো। সুতরাং এই দুইটাই কিন্তু ডিসিমিলার, একটা ক্যাপের সারফেস আর একটা ন্যাচারাল দাঁতের সারফেস, দুইটা ডিসিমিলার সারফেস। সুতরাং এই ক্ষেত্রে অন্য ন্যাচারাল টিথের থেকে এই ক্ষেত্রে ফুড পার্টিকেলস, ফুড ডেব্রিস লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং আমরা বলি যে আপনার ন্যাচারাল দাঁত থেকে আমাদের কৃত্রিম দাঁত অর্থাৎ এই ক্যাপের যত্নটা আরো বেশি করে নেওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা বলি পেশেন্টকে ফ্লসিং করার জন্য বলি। তারপর বলি এক ধরনের ব্রাশ পাওয়া যায়, আমরা যেটাকে বলি ইন্টারডেন্টাল ব্রাশ করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। স্যার, আমরা আজকে আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে যদি আমাদের ডক্টরওয়ালা.com ফ্রেন্ডদের উদ্দেশ্যে মুখের যত্ন বা দাঁতের যত্ন নিয়ে যদি কিছু বলতেন স্যার। মুখ ও দাঁতের যত্নে আমি প্রথমেই যেটা বলতে চাই এটা হলো যে আমরা প্রথম হচ্ছে ব্রাশিং, যে আমরা দাঁতের যত্ন নিব, আমরা মুখ ও দাঁত পরিষ্কার রাখবো। পরিষ্কার কি দিয়ে করবো? টুথপেস্ট, টুথব্রাশ ইউজ করব। টুথপেস্ট, ব্রাশ ইউজ করব। কখন আমরা টুথব্রাশ করব? আমরা সাধারণত বলে থাকি রাত্রিবেলা ঘুমোবার আগে এবং সকালে নাস্তার পরে দুবেলা টুথব্রাশ উইথ টুথপেস্ট। যদি কারো দাঁতে সেন্সিটিভিটি থেকে থাকে সেক্ষেত্রে আমরা ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট সহ ব্রাশ করতে বলি। এই যে টুথব্রাশিং ব্রাশিং এবং সাথে সাথে শুধু তো ব্রাশ করলে হবে তা না, ব্রাশিং এর আবার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা জানতে হবে। সাধারণত আমরা উপরের দাঁত উপর থেকে নিচের দিকে আর নিচের দাঁত নিচ থেকে উপরের দিকে অ্যান্টেরিয়র সেগমেন্ট সামনের দাঁতগুলোকে বলি, আর পিছনের দিকে আপ এন্ড ডাউন আমরা ব্যবহার করতে বলি। এই যে টেকনিক, ব্রাশ পেস্ট ইউজ করা, সঠিক টেকনিকে ব্যবহার করা, এটাকে আমরা করলে আমাদের মুখ ও মুখগহ্বর পরিষ্কার থাকে, তাতে আমরা অনেক রোগ থেকে পরিত্রাণ পাই। এছাড়া আমাদের যদি কিছু রোগ এই সমস্ত পরিষ্কার রাখার পরেও দেখা যাচ্ছে কিছু মুখের সমস্যা দেখা দেয়, যেমন জিঞ্জিভাইটিস, কেরিস, মুখে গা। এই সমস্যাগুলো যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি, দেরি না করে খুব তাড়াতাড়ি চিকিৎসা এবং ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টরওয়ালা.com লিমিটেডকে। আজকের আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমাদের সাথে ছিলেন ডাক্তার AKM আজিজুল হক স্যার, যিনি ঢাকা ডেন্টাল কলেজের প্রস্টোডন্টিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে আছেন। এছাড়া স্যার কনসালটেন্সি দিয়ে থাকেন অরোডেন্টাল সার্জারি, এলিফ্যান্ট রোডে। স্যারের সিরিয়াল পেতে আপনারা ডায়াল করতে পারেন 16484 এই নাম্বারে। তাছাড়াও আমাদের যে ওয়েবসাইটটি আছে www.drwala.com, সেখানে লগ ইন করার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ইউটিউবে আমাদের ডক্টরওয়ালা টিভি নামে একটি চ্যানেল আছে, যেখানে বিশেষজ্ঞ ডক্টরদের সচেতনামূলক ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি। সেটি দেখার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। ডক্টরওয়ালার সাথেই থাকুন, সুস্থ থাকুন।